কিছু দেব বলে চাইতে আমার মন। 1943 সাল। অবিভক্ত বাংলার রাজপথে তখন কেবল লাশের স্তূপ। কৃষ্ণনগরের একটি 8 বছরের বালক তার ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাসে পচা লাশের গন্ধ। সে দেখছে ক্ষুধার জ্বালায় মানুষ কিভাবে ধুঁকে ধুঁকে মরছে। সেই মড়কের ভয়ঙ্কর দৃশ্য আর মানুষের হাহাকার বালকটির কচি মনে এমন এক গভীর ক্ষত তৈরি করেছিল যা পরবর্তী জীবনে তার অভিনয়ের গভীরতাকে বদলে দেয়। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কয়েক দশক পর সেই বালকটি যখন সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে একজন দুর্ভিক্ষক বলিত ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করছিলেন, তখন তাকে আলাদা করে কোনো অভিনয় শিখতে হয়নি। তার চোখের সামনে কেবল ভেসে উঠছিল সেই 8 বছর বয়সের দেখা ক্ষুধার্ত মানুষের মুখগুলো। কিন্তু এই শিল্পীর শুরুটাকে এতই সহজ ছিল। 1959 সালের এক সন্ধ্যায় কলকাতার রাজপথে দাঁড়িয়ে থাকা এই যুবকটি হঠাৎ একটি বিলবোর্ড দেখে আতঙ্কে জমে গিয়েছিলেন। চার্লি চ্যাপলিনের লাইমলাইট ছবির পোস্টারের পাশে বসানো হয়েছে তার নিজের মুখ, অর্থাৎ অপুর সংসারের সেই অপুর মুখ। চ্যাপলিনের মতো কিংবদন্তির পাশে নিজেকে দেখে গর্ব নয়, বরং এক চরম আতঙ্ক গ্রাস করেছিল তাকে। এই ভয়ঙ্কর বিস্ময় আর দায়িত্ববোধই ছিল তার শিল্পী জীবনের ভিত্তি। আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে, যিনি কেবল সত্যজিৎ রায়ের আবিষ্কার ছিলেন না, বরং তিনি হয়ে উঠেছিলেন বাঙালির মনন এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আর কেউ নন, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1935 সালের 19 জানুয়ারি কলকাতার মির্জাপুর স্ট্রিটে। তবে তার শৈশবের প্রথম 10টি বছর কেটেছে কৃষ্ণনগরে। এই শহরটি ছিল সাহিত্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র। সৌমিত্রের পরিবারের সংস্কৃতির চর্চা ছিল মজ্জাগত। তার বাবা ছিলেন আইনজীবী, কিন্তু শৌখিন অভিনেতা হিসেবে তার দারুণ নাম ছিল। ছোটবেলায় সৌমিত্র এবং তার ভাইবোনেরা মিলে বাড়ির চাদর দিয়ে পর্দা টাঙিয়ে নাটক করতেন। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় দ্য স্লিপিং প্রিন্সেস নাটকে অভিনয়ের পর যখন পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়েছিল, তখনই হয়তো তার অবচেতন মনে অভিনয়ের বীজ বোনা হয়ে গিয়েছিল। তবে অভিনয়ের চেয়েও তার বড় নেশা ছিল বই পড়া। শৈশব থেকেই তিনি ছিলেন এক অদম্য পাঠক। কলকাতার সিটি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়ার সময় সৌমিত্রের জীবনে আসে এক মাহেন্দ্রক্ষণ। তিনি কিংবদন্তি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর অভিনয়ে দেখার সুযোগ পান। ভাদুরীর সেই অভিনয় ছিল সৌমিত্রের কাছে এক ঐশ্বরিক অভিজ্ঞতার মতো। তিনি বুঝতে পেরেছিলেন যে অভিনয় কেবল বিনোদন নয়, বরং এটি একটি সুউচ্চ শিল্প। শিশির ভাদুরী তাকে শিখিয়েছিলেন কিভাবে নিজের কণ্ঠস্বরের শক্তি ব্যবহার করতে হয়। ভাদুরীর মৃত্যুর আগে কয়েক বছর সৌমিত্র তার সান্নিধ্যে থেকে অভিনয়ের ন্যূনতম ব্যাকরণগুলো রপ্ত করেছিলেন। থিয়েটারের প্রতি এই অগাধ শ্রদ্ধাই তাকে পরবর্তীকালে সত্যজিৎ রায়ের একমাত্র স্টক কোম্পানি করে তোলে। সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্রের প্রথম মোলাকাত ছিল এক অদ্ভুত ব্যর্থতার গল্প। রায় তখন অপরাজিত ছবির জন্য কিশোর অপুর খোঁজ করছেন। সৌমিত্রকে দেখা মাত্রই সত্যজিৎ আক্ষেপ করে বলেছিলেন, তুমি তো অপুর জন্য অনেক বেশি লম্বা এবং পরিণত। সৌমিত্র হয়তো তখন জানতেনও না যে তাঁর সেই উচ্চতা আর উজ্জ্বল মুখাবয়ব সত্যজিতের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তিনি পরবর্তীতে স্বীকার করেছিলেন। সৌমিত্রকে দেখার পরেই তিনি অপুর বড়বেলার কাহিনী নিয়ে অপুর সংসার তৈরির কথা ভেবেছিলেন। 1959 সালে অপুর সংসারের মাধ্যমে বাঙালির সামনে এলো এক নতুন নায়ক, যিনি পেশিবহুল নন, বরং বুদ্ধিজীবী এবং সংবেদনশীল। সৌমিত্র এবং সত্যজিতের এই জুটি পরবর্তীকালে উপহার দিয়েছে 14টি কালজয়ী চলচ্চিত্র। অভিযানের সেই রুড ট্যাক্সি ড্রাইভার নরসিং থেকে চারুলতার রোমান্টিক কবি অমল, সৌমিত্র নিজেকে ভেঙেছেন বারবার। জানলে অবাক হবেন, চারুলতা ছবির অমল চরিত্রের জন্য তিনি টানা কয়েক মাস 19 শতকের হাতের লেখা রপ্ত করেছিলেন, যাতে পর্দায় তার ক্যালিগ্রাফি নিখুঁত মনে হয়। বাংলা সিনেমার ইতিহাসে এক চিরন্তন বিতর্ক, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায় কে সেরা। এটি কেবল দুজন অভিনেতার লড়াই ছিল না, বরং ছিল দুটি ভিন্ন ঘরানার সংঘাত। উত্তম কুমার ছিলেন মহানায়ক, আর সৌমিত্র ছিলেন বাঙালির চিরকালের ভদ্রলোক নায়ক। 1961 সালে ঝিন্দের বন্দি ছবিতে এই দুই মহারথী প্রথমবার মুখোমুখি হন। উত্তম সেখানে নায়ক, আর সৌমিত্র দুর্দান্ত এক খলনায়ক, ময়ূরবাহন। পর্দার সেই শত্রুতা কিন্তু বাস্তবে ছিল এক গভীর ভ্রাতৃত্ব। সৌমিত্র উত্তম কুমারকে উত্তমদা বলে ডাকতেন। একবার একটি শুটিং চলাকালীন উত্তম কুমার একটি শব্দ উচ্চারণ করতে সমস্যায় পড়ছিলেন। সৌমিত্র সেখানে উপস্থিত ছিলেন। উত্তম কুমার কিছুক্ষণ পর সৌমিত্রকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। পরে তিনি স্বীকার করেছিলেন, সৌমিত্রের নিখুঁত উচ্চারণের সামনে আমি কিছুক্ষণ অস্বস্তি বোধ করছিলাম। এটিই ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধার জায়গা। উত্তম কুমার মারা যাওয়ার পর সৌমিত্র আক্ষেপ করে বলেছিলেন, বাংলা সিনেমা তার বড় ভাইকে হারিয়েছে। বাঙালির কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই ফেলুদা। সত্যজিৎ রায় যখন ফেলুদা চরিত্রটি লিখছিলেন, তখন অলঙ্করণে তিনি ফেলুদাকে অনেকটা সৌমিত্রের আদলেই এঁকেছিলেন। সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথ ছবিতে তার সেই সুতীক্ষ্ণ চাহনি আর মগজাস্ত্রের ব্যবহার তাকে এক কাল্ট আইকনে পরিণত করেছিল। সৌমিত্র একবার বলেছিলেন, আমি যখন ফেলুদা চরিত্রে অভিনয় করি তখন আমি অন্য কাউকে নয়, বরং সত্যজিৎ রায়ের ব্যক্তিগত কিছু ম্যানারিজম নকল করার চেষ্টা করি। ফেলুদা কেবল একটি চরিত্র ছিল না, এটি ছিল বাঙালির বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের এক প্রতীক। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক আধুনিক রেনেসা পুরুষ। কবিতা, চিত্রকলা এবং রাজনীতিতে তার বিচরণ ছিল সমানভাবে। তিনি 12টিরও বেশি কবিতার বই লিখেছেন। অথচ অভিনয়ের ক্লান্তি দূর করতে তিনি শেষ বয়সে চিত্রকলায় মনোনিবেশ করেছিলেন। তিনি ছিলেন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এক আপোষহীন মানুষ।
ক্ষমতার কাছে মাথা নত করা তাঁর স্বভাবে ছিল না। যখন ভারতের এনআরসি বা সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়, ৮০ বছর বয়সেও তিনি সেই প্রতিবাদের চিঠিতে স্বাক্ষর করতে দ্বিধা করেননি। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র উৎসবের জৌলুসকেও তিনি সংস্কৃতিহীনতা বলে অভিহিত করতে ভয় পাননি। তার মানবিকতার কথা বলতে গেলে বলতে হয় তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের কথা। একবার তাঁদের বাড়িতে কাজ করা এক মুসলিম বালকের যক্ষা বা টিবি রোগ ধরা পড়ে। সমাজ যখন সেই রোগের ভয়ে আতঙ্কিত ছিল, তখন সৌমিত্রের স্ত্রী তাকে বাড়িতে রেখেই সুস্থ করে তুলেছিলেন। এই ছিল চট্টোপাধ্যায় পরিবারের প্রকৃত সংস্কার। ১৯৮৪ সাল। পর্দায় আমরা দেখলাম এক জেদি কোচ ক্ষিতীশ সিংহকে। ফাইট কোনি ফাইট, এই ৩টি শব্দ বাঙালির কাছে হয়ে উঠল জীবনের মন্ত্র। সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছবির জন্য সাঁতারের কোচেদের চালচলন খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। জানলে অবাক হবেন, শেষ জীবনে যখনই তিনি অসুস্থ হতেন বা মানসিক অবসাদ গ্রাস করত, তখন তিনি নিজের মনেই বিড়বিড় করে বলতেন, ফাইট সৌমিত্র ফাইট। নিজের সাথে এই লড়াইটাই তাকে শেষ দিন পর্যন্ত পর্দার সামনে দাঁড় করিয়ে রেখেছিল। ২০২০ সালের অক্টোবর মাস। পুরো পৃথিবী তখন করোনার করাল গ্রাসে। ৮৫ বছরের সৌমিত্র কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু একজন শিল্পী কি কখনো থামতে পারেন? হাসপাতালের কেবিনে ঢুকেই তিনি চিকিৎসকদের কাছে এক দিস্তা কাগজ আর একটা কলম চেয়েছিলেন। তার কাছে শুয়ে থাকা মানেই ছিল পরাজয়। তিনি লিখতে চেয়েছিলেন, পরবর্তী চরিত্রের মহড়া দিতে চেয়েছিলেন। হাসপাতালের সেই সাদা বিছানা থেকেই তিনি জানালা দিয়ে দেখেছিলেন তার প্রতিদ্বন্দ্বী এবং বন্ধু উত্তম কুমারের বাড়িটি। চিকিৎসকদের বলেছিলেন, ওই তো উত্তমদার বাড়ি, আমি ওখানে অনেকবার গিয়েছি। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষে ১৫ই নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে এক যুগের অবসান ঘটল। কোভিড তাকে শারীরিকভাবে পরাজিত করলেও তার সৃজনশীল সত্তা ছিল অজেয়। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি তার আত্মজীবনীমূলক ছবি অভিযান এর শুটিং করছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন, অভিনয় না করলে আমি থাকব না। আজ তিনি শারীরিকভাবে নেই ঠিকই, কিন্তু বাঙালির প্রতিটি বিষণ্ণ সন্ধ্যায় অপু হয়ে, বিপদের দিনে ফেলুদা হয়ে আর জীবনযুদ্ধের মুহূর্তে খিদ্দা হয়ে তিনি বারবার ফিরে আসবেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আভিজাত্যের সাথে দারিদ্র্যকে বরণ করা যায় এবং কিভাবে শিরদাঁড়া উঁচু করে আজীবন লড়া যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের এক টুকরো ইতিহাস, এক মুঠো কবিতা আর বাঙালির বেঁচে থাকার স্পর্ধা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই মহাজীবনের কাহিনী আপনাদের কেমন লাগলো? তার কোন ছবিটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী প্রজন্মের জন্য। দেখা হবে পরের ভিডিওতে।